অনেক সেলসম্যান নিজের কাস্টমারদের বেকুব কিংবা পাগল মনে করে, কেননা তারা সারাদিন এমন লোকেদের সাথে মিলতে থাকে যারা তাদের সময় নষ্ট করতে দোকানে আসে। কিছু কাস্টমার তো শুধুই দোকানে আসে, কেননা তাদের কাছে আর কোনো কাজ থাকে না, আর তারা কোনো কিছু না কিনেই সেখান থেকে চলে যায়। এমন অবস্থায় এই কথাটা কখনো ভুলবেন না, আপনি শুধুমাত্র তার কাছেই পণ্য বিক্রি করতে পারেন যার প্রয়োজন আছে, সবার কাছে বিক্রি করতে পারবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যার জন্যই কাজ করেন না কেন, আপনি যা কিছুই বেচেন না কেন, এটা আপনার নিজের বিজনেস মনে করতে হবে। আপনি একে যত বেটার বানান এবং টাইম দেন, আপনার ততই বেশি কাস্টমার তৈরি হয়। লেখক বলেন, লজিকের কম্প্যারিজনে ফিলিং এর মাধ্যমে বেশি জিনিস কেনাবেচা করা হয়। মনে করুন, প্রতিটা মানুষ যাদের সাথে আপনার দেখা হচ্ছে তাদের সবার মাথায় একটা সাইন লেখা আছে, সেখানে লেখা আছে আমাকে ইম্পর্টেন্স ফিল করাও। যদি আপনি এমনটা করতে পারেন, তবে শুধু আপনি সেলসেই নয়, লাইফেও সফলতা অর্জন করতে পারবেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি হাউ টু সেল এনিথিং টু এনিওয়ান বইটির ব্যাপারে। বইটি লিখেছেন জয়ী জেরার্ড। এখানে তিনি আমাদের তার সাকসেসফুল কেরিয়ার থেকে বাস্তব লেসন শেখান, যেখানে কাস্টমারের সাথে মজবুত রিলেশনশিপ বানাতে এবং সবসময় তাদের স্যাটিসফ্যাকশন তৈরি করতে শেখান তিনি। এটা শিখে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার সেলকে বাড়ানো যায়। একবার একজন কাস্টমার লেখকের কাছে গাড়ি কিনতে আসে। ওই ক্রেতা একটা কফিন তৈরি করা কোম্পানির মালিক ছিল। তারা মূলত লোকেদের শেষকৃত্যের ব্যবস্থা করত। লেখক তাকে জিজ্ঞেস করে যে কোনো মৃত ব্যক্তির শেষ সংস্কারে কি পরিমাণ লোক আসে। লোকটা উত্তরে বলে প্রায় 250-র মতো লোক আসে। আরেকবার লেখক তার ওয়াইফের সাথে একটা বিয়েতে যায়, যেখানে রিসিপশনে তার পরিচয় এমন একজন লোকের সাথে হয় যে ক্যাটারিং কোম্পানির ম্যানেজার ছিল। লেখক তাকে জিজ্ঞেস করে একটা বিয়েতে কতজন লোক আসে। সে উত্তর দিয়েছিল একটা অ্যাভারেজ লোকের বিয়েতে মোটামুটি 500-র মতো লোক আসে। বেশিরভাগ বিয়েতে ছেলের পক্ষের 250 লোক, মেয়ের পক্ষের 250 লোক আসে। আমার মনে হয় আপনি বুঝে গেছেন লেখক এখানে কি বোঝাতে চাচ্ছেন। সাধারণ মানুষ তার জীবনে অলমোস্ট 250 লোককে জানে, মানে 250 লোককে তারা ইনফ্লুয়েন্স করতে পারে। এই লোকেরা তাদের এতটুকু ইম্পর্টেন্স দেয় যে বিয়ে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তারা আসে। আর যদি কোনো ফেমাস পার্সোনালিটি হয়, তবে এই নাম্বারটা কয়েক গুণ বেশি হতে পারে। এখন একজন সেলসম্যান হিসাবে আপনাকে এই নিয়মটা জানতে হবে, কারণ যখন কোনো কাস্টমার আপনার কাছে আসে এবং আপনার মুড খারাপ করে যায় এবং আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন আর সে দুঃখী হয়, হতে পারে আপনি চিন্তা করছেন একটা কাস্টমার চলে গেল, আর কি বা হবে। এই কথাটা মনে রাখবেন, ওই ব্যক্তি তার লাইফে থাকা আরো 250 লোককে এই ব্যাপারে বলবে। তাদের সাথে অবশ্যই তার দেখা হবে, আর যখনই দেখা হবে আপনার ব্যাপারে বলবে। এতে করে ওই লোকের সাথে জড়িত 250 লোক যারা আপনার কাস্টমার হতে পারতো, তারা আর কখনো আপনার কাস্টমার হবে না। যদি আপনি একজন কাস্টমারকে ভালো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে স্যাটিসফাই করে দেন, তবে সে আপনার কথা 250 লোককে বলবে, এবং হতে পারে এদের মধ্যে থেকে অনেকেই কখনো না কখনো আপনার কাস্টমার হয়ে যাবে। এজন্য প্রতিটা কাস্টমারকে একজন ভ্যালুয়েবল কাস্টমার হিসেবে ট্রিট করুন। এই সমস্ত সেলস টেকনিকগুলো আমরা মাল্টিপল পার্টে বোঝার চেষ্টা করব। এজন্য বইটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনি সেলসে জব করেন কিংবা কোনো বিজনেস করেন, অথবা লাইফে নিজের মতাদর্শ বা আপনি যা চান তা অন্যকে দিয়ে মানাতে চান, তবে এই ভিডিওটা আপনার দেখা অনেক জরুরি। এটা আপনার দেখা বেস্ট ভিডিও হতে চলেছে, কারণ এই বইটিতে ওই সমস্ত সিক্রেট বলা হয়েছে যেগুলো সেলস করতে গেলে বা যে কোনো মানুষকে যে কোনো কিছু মানাতে গেলে আপনার জানতে হবেই। আসুন শুরু করি। কনভার্ট আননোন পারসন ইনটু ইওর কাস্টমার ইন দিস ওয়ে। সর্বপ্রথম আমরা জানবো কিভাবে অপরিচিত লোকেদের আপনার কাস্টমার বানাবেন। যখনই কোনো সেলসম্যান সেলস এর কাজে জয়েন করে, কোনো জিনিসপাতি বিক্রি করতে শুরু করে, সেটা গাড়ি বিক্রি হোক কিংবা ইন্স্যুরেন্স বিক্রি হোক বা অন্য যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, প্রথমে 2 পিস বিক্রি করা তার জন্য কঠিন হয় না। শুরুতে তো সে আরামেই 2 পিস বিক্রি করে দেয়, কারণ সর্বপ্রথম ওই প্রোডাক্টটা সে নিজের জন্য কিনে নেয় আর 2-4টা প্রোডাক্ট নিজের পরিচিত আত্মীয় স্বজনদের কাছে বেচে দেয়। আসলে সঠিক এবং জেনুইন সেলসম্যানের পরিচয় শুরু হয় তখন যখন সে 3টা প্রোডাক্টের বেশি বিক্রি করতে শুরু করে। 3টি প্রোডাক্ট বিক্রির পর সে পণ্য বিক্রি করতে পারছে কি না, এটার উপর একজন ভালো সেলসম্যানের পরিচয় বহন করে। যেই লোকেরা আপনাকে হেল্প করার জন্য আপনার জিনিস কিনছে, যখন এদের কেনা শেষ হয়ে যায়, এরপর আপনি কি করেন? এরপর আপনি অপরিচিত লোকেদের কাছে বিক্রির চেষ্টা করেন। এই অবস্থায় আপনি একজন অপরিচিত লোককে নিজের কাস্টমার কিভাবে বানান, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নটির উত্তরই আমরা খুঁজব। যদি আপনার মনে হয় আপনার চেনা পরিচিত লোকজন শেষ হয়ে গেছে, তবে সর্বপ্রথম কাজ হলো ওই প্রসপেক্টদের লিস্ট বানান যারা প্রোডাক্ট কিনতে পারে। এদের মধ্যে ওই লোকেরা থাকতে পারে যাদের সাথে আপনি মাঝে মাঝে দেখা করেন, যেমন ওই লোকজন যাদের আপনি বিল পেমেন্ট করেন, যেমন গ্রোসারি দোকানদার, পেট্রোলের দোকানদার যার কাছ থেকে আপনি গাড়িতে পেট্রোল ভরেন, কিংবা ওই ব্যক্তি যার কাছ থেকে আপনি কাপড় কেনেন। মানে এমন কিছু লোকের লিস্ট বানান যারা আপনার কাছে কিছু না কিছু বেচে। তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্ট অফার করতে পারেন। এর পরবর্তী প্রশ্নটি হলো,
ফোনে কিভাবে পাওয়া যেতে পারে কাস্টমার? অনেক সময় অনেক সেলসম্যান নতুন কোম্পানিতে জয়েন করে নেয়ার পরপরই তাদের এমন একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় যেখানে সবাই তার অপরিচিত। এজন্য বাস্তবে ওই লিস্টে 99% লোক আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয়। এজন্য সর্বপ্রথম বিষয়টি হলো, আপনি যা বিক্রি করতে যাচ্ছেন তার ব্যাপারে প্রথমে তো সে আপনার সাথে কথা বলতে চায় না, কারণ ক্রেতার আপনার সাথে কথা বলার এত মুড নেই, তাই সে ঝটকার সাথে ফোন রেখে দিতে পারে। এজন্য সর্বপ্রথম বিষয়টি হলো, ফোনে কোনো অপরিচিত লোককে আপনার পণ্য কেনার জন্য আপনার সাথে কেন কথা বলাবেন বা তারা আপনার সাথে কেন কথা বলবে। আর এটা করার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়, তা হলো রেফারেন্স ছাড়া কোনো মানুষ কথা বলতে ইন্টারেস্টেড নয়। লেখক এখানে তার নিজস্ব কিছু তরিকা উল্লেখ করেছেন কিভাবে তিনি অপরিচিত লোকদেরও খুব ভালোভাবে ফোনে নিজের প্রোডাক্ট সম্পর্কে বলে বিক্রি করেন। লেখক যখনই কোনো লিস্ট হাতে পেতেন সর্বপ্রথম তিনি ওই লোকেদের বাড়িতে ফোন করেন। কাস্টমারের মিসেস ফোন উঠালে লেখক বলেন, আমি জয়ী, কার সেলসম্যান, অমুক কোম্পানি থেকে কথা বলছি। আপনি যে গাড়িটা অর্ডার করেছেন সেটা পুরোপুরি প্রস্তুত, আপনি এখন এটা নিতে কবে আসবেন? ওই মহিলা এই কথাগুলো শুনে অস্থির হয়ে বলে যে আমি কোনো গাড়ি অর্ডার করিনি। এ সময় জয়ী যে কোনো একজন লোকের নাম বলে এবং বলে, এটা কি ওই লোকের বাড়ি? অপর পাশের মহিলা বলে, না, আমার হাজবেন্ডের নাম অন্য কিছু। ধরেন সে বলল যে তার হাজবেন্ডের নাম স্টিফেন। এবারে জয়ী উত্তর দেয়, সরি, আমি আসলে ভুল করে আপনাকে কল দিয়েছি। কিন্তু লেখক ফোন রাখার পূর্বে কিছু এমন বিষয় জিজ্ঞেস করে, যেমন, আপনি কোনো নতুন গাড়ি কেনার ব্যাপারে কি চিন্তা করছেন? আপনারা কি কোনো গাড়ি কিনতে চাচ্ছেন? উত্তরে মহিলা বলে, না, আমাদের এরকম কোনো গাড়ির দরকার নেই, কিন্তু আমার হাজবেন্ড আবার দেখি মাঝে মাঝে বিভিন্ন গাড়ি দেখতে থাকে। আপনি তার সাথে কথা বলতে পারেন। যদি কেনার কোনো প্ল্যান থাকে তবে সে আপনাকে বলতে পারবে। এখন জয়ী ওই জিনিসটা পেতে শুরু করেছে যেগুলো তার প্রয়োজন ছিল, আর তা হলো রেফারেন্স। লেখক ওই মহিলার কাছ থেকে তার হাজবেন্ডের নাম এবং তার বিস্তারিত জিজ্ঞেস করে। তার হাজবেন্ডকে কোন টাইমে কল করা ভালো হবে এটাও জিজ্ঞেস করে নেয়। আর এরপর সে তার হাজবেন্ডকে কল লাগায়, আপনার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, আমি কার সেলসম্যান কথা বলছি, আপনি নতুন গাড়ি কেনার ব্যাপারে চিন্তা করছিলেন। এখন যেহেতু ওই লোকের সাথে কথা শুরুতেই রেফারেন্স হিসেবে তার ওয়াইফের নাম বলা হয়েছে, এজন্য ওই লোক লেখকের সাথে কথা বলে, এখনো তো আমার গাড়ি কেনার তেমন প্ল্যান নেই, তবে সামনে কিনতে পারি। এ কথাগুলো বলার পর লেখক জিজ্ঞেস করেন, আপনি তাহলে কতদিন পরের জন্য চিন্তা করছেন? ধরেন সে বলল 6 মাস। এই সমস্ত ডিটেলস এর ব্যাপারে যত ইনফরমেশন পাওয়া গেল লেখক এই সবকিছু একটা ফাইলে ডিটেল করে লিখে নেন, আর 6 মাস পর তাকে দ্বিতীয়বার ফোন করে আর একজন ইন্টারেস্টেড কাস্টমার বানিয়ে নেন। এভাবেই আপনিও ফোনে কথা বলে একজন অপরিচিত লোককে আপনার কাস্টমার বানাতে পারেন। জয়ী বলেন, আপনার কাস্টমারকে ফাঁসানো উচিত না, কোন রকমের চিটিং করবেন না, শুধু এভাবে সঠিক তরিকায় আপনার প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত পৌঁছানো চাই, যাতে আরো মানুষ আপনার কাছে কাস্টমার হিসেবে আসে। অপরিচিত লোককে নিজের কাস্টমার বানানোর আরো একটা রাস্তা হলো লেটার পাঠানো। আমরা টেকনোলজির যুগে বাস করি, তাই ইমেইল। অনেক কাস্টমারকে সেলসম্যানরা লেটার বাই ইমেইল পাঠায়, কিন্তু সেখানে পুরোপুরি অ্যাডভার্টাইজ থাকে, প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত থাকে আর টেমপ্লেট থাকে। এই টাইপের লেটার যখন কারো হাতে যায় তখন অধিকাংশ সময় তারা সেটা পড়েই না, বরঞ্চ ডাস্টবিনে ফেলে দেয় কিংবা ডিলিট করে দেয়। এজন্য যতটুকু সম্ভব প্রথমত আপনাকে কাস্টমারকে মেইল পাঠাতে হবে বিক্রির সময় এটা পাকা করার জন্য যে তারা এটা পড়ুক। লেখক তার নিজের তরিকা বলেন, যেটা তিনি নিজে ব্যবহার করছেন। তিনি বলেন, আপনার ইমেইলের মাধ্যমে প্রসপেক্টকে কিছু কেনার জন্য ফোর্স করবেন না, বরঞ্চ আপনার প্রতিটি আলাদা আলাদা ইমেইলে তাকে প্রবলেমের ব্যাপারে, কোনো সলিউশনের ব্যাপারে কথা বলুন। এমন সব ফেস্টিভ্যাল এবং তার লাইফের স্পেশাল দিন যেমন বার্থডেকে সেলিব্রেট করতে মেসেজ পাঠান। লেখক এভাবে প্রতিটা কাস্টমারকে বছরে 12 বার ইমেইল করেন। প্রতি মাসে কোনো একটি স্পেশাল দিনে তিনি একটা করে ইমেইল পাঠান। এতে তিনি কোনো অ্যাডভার্টাইজিং করেন না, শুধু উইশ করার বিষয়গুলো লিখে দেন। এই টেকনিকে মাসে একবার, মানে 1 বছরে 12 বার ওই কাস্টমারের কাছে জয়ী এর মেইল যায় এবং তিনি মাসে একবার করে জয়ীকে তার স্মরণে রাখান। এজন্য ওই লোকেরা পুরোপুরি বুঝে যায় যে লেখক কে এবং সে কি কাজ করে। পরবর্তী তরিকাটি হলো ভিজিটিং কার্ড। যখনই কোনো নতুন মানুষ আপনার সাথে পরিচয় হয় তাকে আপনার ভিজিটিং কার্ড দিয়ে দিন। যত বেশি সম্ভব মানুষ পর্যন্ত আপনার ভিজিটিং কার্ড পৌঁছান, যাতে লোকেরা এ ব্যাপারে বুঝতে পারে আপনি কে এবং আপনি কি বিক্রি করেন। লেখক তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলেন, তিনি যখনই কোনো ফুটবলের ম্যাচ দেখতে যান আর যখনই কোনো গোল হয় তখন লোকজন খুশিতে তালি বাজাতে থাকে, আর তখনই লেখক এক মুঠি ভিজিটিং কার্ড সেখানে ঢেল দিয়ে দেন, আর এই খুশির মুহূর্তে তার কার্ডগুলো ভিড়ের মধ্যে অনেকের কাছে পৌঁছে যায়। এখন আমাদের এটা বুঝতে হবে কাস্টমারকে উইনার কিভাবে বানাবেন। মনে রাখবেন, আপনি শুধুমাত্র নিজের লোকের কাছেই জিনিস বিক্রি করতে পারেন যার তার কাছে পারবেন না। অনেক সেলসম্যান
তার কাস্টমারদের বেওকুফ কিংবা পাগল মনে করে, কারণ তারা দিনভর এমন লোকেদের সাথে মিলতে থাকে যারা তাদের সময় নষ্ট করতে আসে। কিছু কাস্টমার তো শুধু এই জন্য শোরুমে আসে বা দোকানে এসে যায় কেননা তাদের কাছে বরবাদ করার মতো অনেক সময় আছে, কোনো কাজ নেই, তাই তারা এখানে আসে। এজন্য অনেক সেলসম্যান কাস্টমারদের উপর বিরক্ত হয়ে কাস্টমারদের পাগল বা বেকুব মনে করে। কিন্তু নিজের কাস্টমারদের ব্যাপারে এমন চিন্তা রাখা ঠিক না, কেননা কাস্টমাররা আপনার মতোই হয়। লেখক বলেন, গাড়ি ক্রেতা বেশিরভাগ লোকই মিডল ক্লাস ফ্যামিলি থেকে হয়, যারা অনেক মেহনত করে টাকা জমিয়েছে। এখানে মনে রাখার বিষয় হলো, যখন কোনো কাস্টমার টিভি, ফ্রিজ বা গাড়ি কেনার জন্য আপনার শোরুমে যায় তখন তারা কিছুটা ঘাবড়িয়ে থাকে, কেননা লোকজন সেলসম্যানকে একজন এমন মানুষ মনে করে যে তার কাস্টমারের কাছ থেকে বেশি টাকা খসানোর চেষ্টা করে। এজন্য তারা আসার সাথে সাথে বলে যে তারা শুধু দেখতে এসেছে। সে আসলে এজন্য এটা বলে যে তার মধ্যে ভয় এবং অবিশ্বাস বোঝাই হয়ে থাকে। সে এটা বিশ্বাস করে যে আমি যদি বলি যে আমি জিনিসটা কিনবো, তবে সেলসম্যান যেভাবেই হোক আমাকে তার প্রোডাক্টটা সেল করে দেবে, হয়তোবা আমাকে দেখার কিংবা বোঝার মতো সময় দেবে না। অনেকবার আপনি এমনও কাস্টমার দেখেছেন যে আপনাকে কিছু টাকা দিয়ে গেছে আর কখনো ফেরত আসেনি। এমনটা আসলে এই জন্য হয়, ওই সেলসম্যান যখন কাস্টমারকে পাগল বা বেকুব মনে করে। এজন্য কাস্টমার মনে করে ওই সেলসম্যান আমার কাছে শুধু বেচতে চায়, আমার প্রবলেম এবং প্রয়োজনকে বুঝতে চায় না। এজন্য কিছু টাকা দিয়ে সে পিছা ছাড়ানোর চেষ্টা করে, এটাকেই বেটার ভাবে। আর এভাবে ওই সেলসম্যান তার একজন পটেনশিয়াল কাস্টমার হারিয়ে ফেলে। এই অবস্থায় বিষয়টা আপনার কখনো ভুল করা উচিত না যে আপনি শুধুমাত্র যার জিনিসটা প্রয়োজন আছে তাকেই বিক্রি করতে পারবেন, সবাইকে বিক্রি করতে পারবেন না। লেখক বলেন, আপনি আপনার কর্মক্ষেত্রে প্রতিদিন যা করেন তা এক ধরনের লড়াই, কেননা আমাদের আসন্ন কাস্টমাররা আমাদের শত্রু মনে করে যারা আমাদের শপ কিংবা শোরুমে আসে। কাস্টমার চিন্তা করে সেলসম্যান তার পকেট থেকে টাকা বের করবে, অন্যদিকে সেলসম্যান চিন্তা করে এই কাস্টমার তার সময়কে নষ্ট করবে, সময় নষ্ট করতেই এসেছে। এভাবে দুইজন একজন আরেকজনকে দুশ্মন মনে করছে। যদি সিচুয়েশনকে ঠিক করা না হয় এবং এভাবেই ছেড়ে দেওয়া হয়, তবে দুইজনই সবসময় একজন আরেকজনকে শত্রু ভাববে, একজন আরেকজনকে মিথ্যা বলবে আর একজন আরেকজনকে ঘোরানোর চেষ্টা করবে। এভাবে জিনিস বিক্রির মাধ্যমে আপনারা দুইজনই এই লড়াইয়ে হেরে যাবেন। এজন্য এমনটা করার বদলে একজন সেলসম্যান হিসাবে আপনার এটা বুঝতে হবে আপনার কাস্টমারের মাথায় কি চলছে, সে আসলে কি কারণে পেরেশান রয়েছে। তার সাথে কথা বলে তার সমস্যার ব্যাপারে জানার চেষ্টা করুন। এটা করে আপনি শুধু এই লড়াইয়ে জিতবেন না, বরঞ্চ আপনার এবং কাস্টমারের মধ্যে ভালো সম্পর্ক বানিয়ে ফেলবেন। যদি আপনি সঠিক তরিকাতে আপনার জিনিস বিক্রি করেন তবে আপনাদের দুজনেরই ফায়দা হবে, কেননা কাস্টমার ওই প্রোডাক্ট পেয়ে যাবে যা সে চাচ্ছিল, আর আপনি ওই কমিশন পেয়ে যাবেন যা আপনি চাচ্ছিলেন। এজন্য কাস্টমারকে এটা বোঝান যে যে টাকা এবং সময় সে খরচ করছে তার বদলে সে বেশি ভ্যালু পাচ্ছে, আর এই লড়াইতে বিজেতা সে। তাকে এটা বোঝান। চেষ্টা করুন আপনার শোরুম বা দোকানে আসার সময় কাস্টমার যাই চিন্তা করুক না কেন, দোকান থেকে বের হওয়ার সময় কাস্টমার নিজেকে একজন বুদ্ধিমান কাস্টমারের মতো ভাবুক আর আপনাকে তার বন্ধু হিসাবে মনে করুক। তবে আপনাকে গসিপ ক্লাবের অংশ হওয়া থেকে বাঁচতে হবে। আপনি কাস্টমারের সাথে যত বেশি কথা বলবেন আপনার সেলস ততটাই বাড়বে। এটা খুব সিম্পল রুল আর অনেক গুরুত্বপূর্ণ কিছু। যদি আপনার কাছে প্রসপেক্টের লিস্ট না থাকে তবে আপনি আপনার কোম্পানির কাস্টমারের পুরনো ডাটা ইউজ করে কাস্টমারের সাথে কথা বলতে পারেন, কিংবা আপনি টেলিফোন ডাইরেক্টরি ব্যবহার করে ওই লোকেদের সাথে কথা বলতে পারেন, যেমনটা লেখক নিজে করেছিল। যখন তিনি প্রথমবার গাড়ি বিক্রি শুরু করে তখন তিনি কাস্টমার আসার জন্য অপেক্ষা করার বদলে নিজে কাস্টমারদের নিয়ে আসার তরিকা খুঁজছিলেন, যাতে কাস্টমার তাদের খুঁজে নেয়। তিনি এই কাজটা শুরু করেন টেলিফোন ডাইরেক্টরি রেজিস্টার নাম্বার থেকে, কারণ তার কাছে কোনো প্রসপেক্ট লিস্ট ছিল না, তো কাস্টমার এর কোনো ডাটা অ্যাভেলেবল ছিল না। এজন্য তিনি টেলিফোন ডাইরেক্টরিতে তার আসন্ন প্রসপেক্ট লিস্ট বানিয়ে নেন আর এখান থেকেই শুরু করেন। বেশি কাস্টমারকে কালেক্ট করার জন্য কোনো গসিপ ক্লাবের অংশ হবেন না। গসিপ ক্লাব মানে কোম্পানি বা টিমের মধ্যে ওই লোক যারা আপনার কাজকে পূর্ণ করার দিকে লক্ষ্য করার বদলে অযথা পেঁচালে লেগে থাকে, এদের অংশ হবেন না। প্রতিটা কোম্পানিতে কিছু লোকের একটা গ্রুপ থাকে যেখানে সব সেলসম্যানরা গালগপ্প করে, তাদের প্রয়োজনীয় সময় নষ্ট করে। আপনি এমনটা করবেন না, কেননা আপনার বেশি পরিমাণে সেল করা দরকার। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যার জন্যই কাজ করেন না কেন, আপনি যা কিছুই বেচেন না কেন, এটা আপনার বিজনেস। আপনি একে যত বেটার বানাবেন, যত বেটার ভাবে টাইম দিবেন, আপনার তত বেশি কাস্টমার তৈরি হবে। যত বেশি টাইম আপনি গসিপ করার পেছনে ব্যয় করবেন, ওই সময়ের মূল্য আপনাকে টাকা দিয়ে শোধ করতে হবে। বাস্তবতা হলো আপনি বন্ধুদের সাথে সময় পার করে বা হাসি মজাক করে টাকা বানাবেন না। এজন্য আজকে গসিপ ক্লাব থেকে ধীরে ধীরে বের হওয়ার ডিসিশন নিন এবং নতুন কাস্টমারকে খোঁজার জন্য কল করা, সরাসরি ইমেইল করা থেকে শুরু করুন। যে কোনো তরিকা তখন কাজ করে যখন সেটা বারবার করা হয়। হতে পারে এমনটা করার মাধ্যমে আপনি শুরুতে তেমন কোনো রেজাল্ট পাবেন না,
কিন্তু এমনটা করার মাধ্যমে ক্লায়েন্ট মিলার পসিবিলিটি আগের থেকে অনেক বাড়বে। এখন আপনাকে এটা বুঝতে হবে সুগন্ধ কিভাবে বেচবেন। এটা আমি তখন বুঝতে পেরেছি যখন প্রথমবার মার্সিডিজ চালিয়েছি। যখন আমি প্রথমবার মার্সিডিজ গাড়ি চালাই তখন এটা আমার গাড়ি ছিল না, বরঞ্চ আমি তো আমার এক বন্ধুর জন্য গাড়ি দেখতে শোরুমে গিয়েছিলাম। এমনিতে আমার মার্সিডিজ অনেক পছন্দ ছিল, যদিও ওই সময় আমার কেনার মতো বাজেট ছিল না, কিন্তু আমার মনে ছিল একদিন না একদিন আমি গাড়িটি নিব। এজন্য ওই গাড়িটি টেস্ট ড্রাইভ করে প্রথম চালাই। ওই দিনের পর থেকে গাড়ি চালানোর ফিলিংস আমি ভুলতে পারিনি। কয়েক মাস পর যখন বাজেট হয়, ওই ফিলিংসটাই আমাকে মার্সিডিজ কার কিনতে ইন্সপায়ার করে, আর আমি ওইটাই নিয়ে আসি। এই টেকনিককে আপনি সেল করার সময় খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। যখন আপনি গাড়ির বদলে অন্য কোনো জিনিস বিক্রি করছেন, হতে পারে একেবারে সেম টু সেম হবে না। যেমন আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স বেচেন, তবে আপনি এটার স্মেল আপনার কাস্টমারকে করাতে পারবেন না। আপনি হয়তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তাকে গাড়ি চালানোর ফিলিংস বা সুগন্ধের ফিলিং দিতে পারবেন না, কিন্তু তাকে একটা পরিস্থিতির ব্যাপারে ধারণা দিতে পারেন। যেমন তার মৃত্যুর পর তার ফ্যামিলি ইন্স্যুরেন্স ক্লেমের সাপোর্ট পাবে। আপনি তাকে এর ফায়দাগুলো এক্সপিরিয়েন্স করার সুযোগ দিন। আপনি প্রথমে আমাকে এটা বলুন, কোনো লোক কি প্রথমে চেক না করিয়ে কারোর কাছ থেকে একটা স্যুট বিক্রি করতে পারবে? কখনো না। এজন্য আপনি যে জিনিস বিক্রি করবেন আপনি পাক্কা করুন আপনি তাকে গাড়িতে বসিয়েছেন, মানে আপনি তাকে ওই প্রোডাক্ট ব্যবহার করার এক্সপিরিয়েন্স দিয়েছেন। লেখক বলেন তিনি সবসময় এমনটা করেন। এই তরিকা কাস্টমারদের মধ্যে প্রোডাক্টটাকে নিজের কাছে রাখার চাহিদা তৈরি করে। আর যদি আপনি ওই সেম জিনিসটা বিক্রি নাও করতে পারেন, তবুও আপনার কাছে কাস্টমারকে কিছুদিন পরে পুনরায় পাওয়ার একটা সুযোগ থাকবে। কেননা সে যখন পরবর্তীতে আবার ওই টেস্টটা ফিল করার এক্সপিরিয়েন্স পাবে, তখন সে কিনতে আসবে এবং আপনার সেল হয়ে যাবে। জয়ী জোরাট যখন একজন সেলসম্যান হিসেবে কাজ করতেন, তখন তিনি শুধু একজন মানুষকে গাড়িতে বসাতেন আর তেমন কিছুই বলতেন না, শুধু তাকে গাড়িটা চালাতে দিতেন। নর্মালি আপনি সেলস স্পেশালিস্টদের কাছ থেকে শুনবেন একজন কাস্টমারকে প্রোডাক্টের সমস্ত ডিটেলস বলে বিক্রি করা উচিত, কিন্তু জয়ী এতে বিশ্বাস করেন না। তিনি দেখেছেন তিনি যত কম কথা বলেন কাস্টমার ততই বেশি গাড়িটার স্মেলকে অনুভব করতে পারে এবং এর ব্যাপারে নিজেই কথা বলতে শুরু করে। লেখক বলেন প্রতিটা সেলসম্যান চায় কাস্টমার তার প্রোডাক্টটাকে ফিল করুক, এ ব্যাপারে কথা বলুক। কেননা একজন ভালো সেলসম্যান জানতে চায় কাস্টমার কি পছন্দ করে আর কাস্টমারের লাইফে প্রবলেম কি। লেখক চান কাস্টমার তাকে এটা বলুক সে কোথায় থাকে, তার ফ্যামিলিতে কতজন মানুষ আছে, সে কি কাজ করে। এসব কিছুর মাধ্যমে তাদের সাথে বন্ডিং তৈরি করে লেখক। বহুবার যখন আপনার কাস্টমার টেস্ট ড্রাইভের সময় সিটে বসে থাকেন, তখন কাস্টমার আপনাকে ওই সব কিছু বলবে যা কিছু আপনার জিনিসটা বিক্রি করতে প্রয়োজন। এজন্য এটা অনেক জরুরি তাকে ফ্রি হয়ে গাড়িটা চালাতে দিন। যখন আপনি কোনো শোরুমে যান, তখন চতুর্দিকে মোবাইল, টিভি এবং বিভিন্ন জিনিস টেস্ট করার জন্য লাগানো অবস্থায় দেখেন, যেগুলো আপনি যখন ইচ্ছা টেস্ট করে দেখতে পারেন। আপনি একবার যান, দুইবার যান, টেস্ট করেন এবং সবশেষ জিনিসটা কিনে নেন। এজন্য এতে কিছু যায় আসে না আপনি কি বিক্রি করছেন। এই তরিকা তালাশ করুন যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে প্রেজেন্ট করতে পারেন। এখানে জরুরি বিষয় এটা পাক্কা করতে হবে আপনার পটেনশিয়াল কাস্টমার, মানে ওই লোকেরা যারা আপনার কাস্টমার হতে পারে, তারা ওই প্রেজেন্টেশনের অংশ হতে পারে। যদি আপনি তাদের সেন্সকে অ্যাট্রাক্ট করতে পারেন, তবে আপনি তাদের ফিলিংকেও অ্যাট্রাক্ট করেছেন। লেখক বলেন লজিকের কম্পারিজনে ফিলিং এর মাধ্যমে বেশি জিনিস বেচা কেনা হয়। এজন্য একবার যখন পটেনশিয়াল কাস্টমার গাড়ি চালাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করবে তার কোথায় যাওয়া উচিত। এ সময় প্রতিবার লেখক বলেন যেখানে আপনার মন চায় সেখানে চলুন। যদি কাস্টমার কাছাকাছি কোথাও থাকে, তাহলে লেখক তাকে বাসার কাছে গাড়ি চালানোর সাজেশন দেন। বাসার কাছে দিয়ে যাওয়ার সময় কাস্টমার এটা তার ওয়াইফ এবং তার বাচ্চাদের দেখাতে পারে। আসলে কাস্টমার এটাই চায় যে সবাই এমনটা ভাবুক যে সে গাড়িটা কিনেছে এবং এটার শো অফ করছে। এই জন্য তার ক্ষেত্রে তাৎক্ষণিক গাড়িটি কিনে নেওয়ার ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। কারণ একজন মানুষ হিসেবে আমরা যে জিনিস অন্যকে দেখাই, আমরা চাই ওই জিনিস আমাদের কাছে থাকুক। টেস্ট ড্রাইভে যদি কাস্টমার গাড়িকে অনেক দূরে নিয়ে যেতে চায়, তবে লেখক তাকে এটা বলে মানা করে না যে আমার কাছে সময় নেই, বরঞ্চ তিনি চান যতটা গাড়ি চালানোর সুবিধা তাকে দেয়া যায়। কেননা লেখক মনে করেন যদি সে অনেক সময় বেশি চালিয়ে নেয় এবং সেটা নাও কিনে, তবুও লেখকের প্রতি তার মধ্যে একটা থ্যাঙ্কফুল ফিলিং তৈরি হবে এবং এরপর থেকে ওই কাস্টমার তার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে, মানে গাড়ি কেনার ব্যাপারে জলদি মানা করবে না। একজন সেলসম্যান হিসেবে আপনিও এটাই চান আপনার পণ্য বিক্রি হোক। এখন আপনাকে এটা বুঝতে হবে কিভাবে বুদ্ধিমত্তার সাথে সততার সদ্য ব্যবহার করবেন। লেখক বলেন যখন আমি এটা বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন এর আসলেই মানে এটাই যে এটা একটা ভালো পলিসি।
যার ব্যবহার একজন সেলসম্যান হওয়ার কারণে আপনার সবসময় মাথায় রাখা উচিত। কারণ মনে রাখবেন, এটা একটা পলিসি, কোনো ল বা রুল নয়। এটা একটা এমন জিনিস যা আপনি আপনার কাজের হিসাবে মডিফাই করতে পারেন। অবশ্যই সত্য বলাটা সাধারণত ভালো হয়, বিশেষ করে যদি এটা এমন কোনো জিনিসের ব্যাপারে হয় যা কাস্টমারকে আপনি বোঝাচ্ছেন, যেটা কাস্টমার পরবর্তীতে চেক করতে পারবে। উদাহরণ হিসেবে, যদি আপনি একটা গাড়ি বিক্রি করেন, তবে অনেস্টির পলিসি হলো গাড়িতে 8টা সিলিন্ডার যদি থাকে তবে তাকে বলুন যে 8টাই আছে। যদি 6টা থাকে তাহলে তাকে 6টাই বলুন। কারণ যদি আপনি মিথ্যা বলেন আর সে নিজে এটা দেখে নেয়, তবে আপনি সাথে সাথে ধরা খাবেন, আর সে আপনার এই মিথ্যাকে তার সাথে পরিচিত 250 লোককে বলবে। তাছাড়া কখনো এমনও হয় যখন আপনি অর্ধেক সত্যিই বলেন আর এই যুক্তিতে বলেন যে এটুকুই বলা প্রয়োজন। যেমন লেখক নিজের ব্যাপারে বলেন, যখন তিনি গাড়ি বিক্রির কাজ করতেন, একবার একজন পসিবল প্রসপেক্ট তাকে ফোন করেছে এবং তাকে জিজ্ঞেস করেছে, আপনার কাছে কি এই ধরনের গাড়ি মজুদ আছে? লেখক ওই সময় বললেন, হ্যাঁ পাবেন, আমার কাছে এটার সাথে এই রিলেটেড আরো কিছু মডেল আছে যেগুলো আপনি আজকেই নিতে পারেন। এখন হতে পারে তিনি সত্য বলছেন কিংবা না, কেননা যখন তিনি এই ধরনের ফোন কল পান তিনি প্রথমেই ইনভেন্টরি ফাইল দেখেন না। লেখক চান কাস্টমার শোরুমের ভেতরে আসুক। পসিবিলিটি আছে তার কাছে গাড়ি থাকবে, কারণ শোরুমে অনেক গাড়ি থাকে, কিন্তু যদি তার কাছে সে মডেল নাও থাকে তবুও সে অনেক দ্রুত কাছের শোরুম থেকে অ্যারেঞ্জ করতে পারবে। কারণ শোরুমের দোকানদারগুলোতে তাদের অন্যান্য এরিয়ার ডিলারদের সাথে একটা সিস্টেম তৈরি করা থাকে যেখানে তারা তাদের গাড়ির লেনদেন করতে পারে। তারা একসাথে মিলে এই ব্যবসা ভালোভাবে করতে পারে। এই ধরনের সিচুয়েশনে আপনার এতটুকুই সত্য বলা প্রয়োজন যাতে কাস্টমার আপনার শোরুমে আসে। এগুলো ছিল হাউ টু সেল এনিথিং টু এনিওয়ান বইটির সামারি। আসুন বইটির লেসনগুলো শর্টকাটে দেখার চেষ্টা করি যাতে আপনি এগুলোর ব্যবহার আবার মনে করতে পারেন। প্রথমত, প্রতিটা কাস্টমার কমপক্ষে 250 লোককে ইনফ্লুয়েন্স করে, তাই প্রতিটা কাস্টমারকে এমনভাবে ট্রিট করুন যাতে সে ওই 250 লোককে পজিটিভ কথাই বলে আপনার দোকানের ব্যাপারে। দ্বিতীয়ত, অপরিচিত লোকেদের কাস্টমার বানানোর জন্য তাদের কল করুন, ইমেইল করুন। অফলাইনে আপনার বিজনেস কার্ড লোকেদের দিন যাতে তারা আপনার ব্যাপারে জানতে পারে আপনি কি কাজ করেন আর প্রয়োজনে আপনার কাছ থেকে কিনতে আসে। আপনার কাস্টমারদের প্রয়োজনকে পূর্ণ করতে এবং তাদের প্রবলেমকে সলভ করতে ধ্যান দিন, আর এই বিষয়টা মেনে প্রোডাক্ট সেল করুন যাতে কাস্টমার একজন বিজেতা হিসেবে নিজেকে অনুভব করে। গসিপ ক্লাবের অংশ হওয়া থেকে নিজেকে বাঁচান এবং যত বেশি সম্ভব পটেনশিয়াল লোকেদের কাছে যাওয়ার চেষ্টা করুন। কাস্টমারকে টেস্ট করার সুযোগ দিয়ে নিজের প্রোডাক্টের সুগন্ধ বেচুন, এতে সেলস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি আপনার কাছে বুক সামারিটি ভালো লেগে থাকে তবে এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটি কিভাবে সংগ্রহ করবেন সে ব্যাপারে বিস্তারিত ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।